তিনি মোটা মেয়ে জেনকে নিয়ে নিজের কাপড় চোপড় গোছগাছ করলেন। লাল দাড়িওয়ালা বাস যে বড় চেয়ারে বসেন তার সঙ্গে দুটো খুঁটি বাঁধল আমা হ্যাগাররা। চেয়ারের নিচে রাখলো বিষাদ চোখের কাপড় চোপড়। তারপর খুব সাবধানে যত্ন করে বিষাদ চোখকে বসিয়ে দিল চেয়ারে। বারবার কুর্নিশ করল তাকে। এরপর 8 জন আমাহ্যাগার খুঁটি দুটো ধরে চেয়ারসহ বিষাদ চোখকে নিজেদের কাঁধে তুলে নিল। হালকা দৌড়ে দলবলসহ রওনা হয়ে গেল সবাই। চেয়ারের পাশে দৌড়াতে বাধ্য করল মোটা মেয়ে জেনকে। ঝোপজমির দিকে গেল তারা। সঙ্গে তাড়িয়ে নিল খামার থেকে চুরি করা এক পাল ছাগল। সবই দেখলাম বাস। যে গাছটার উপরে লুকিয়েছিলাম তার তলা দিয়ে গেল তারা। মানুষ খেকোগুলো চলে যাবার পর ওয়াগনের চাকার দাগ ধরে আপনার খোঁজে এসেছি। রাতে দাগগুলো ভালো মতো চোখে পড়তো না। আমার আর কিছু বলার নেই বাস। তিক্ত অনুভূতি চেপে বললাম, হ্যান্স, তুমি মদ গিলেছ বলে বেচারি বিষাদ চোখ নরখাদকের হাতে আটকা পড়েছে। তুমি যদি জেগে পাহারা দিতে হয়তো ওদের আসতে দেখতে, আর সেক্ষেত্রে বিষাদ চোখকে বাঁচাতে পারতে। মরতে হতো না অন্যদেরও। যাই হোক, পরবর্তীতে তুমি বুদ্ধির কাজ করেছ। তারপরও বলবো, যা ঘটল তার জন্যে স্রষ্টার কাছে দায়ী থাকবে তুমি। আপনার যাজক বাবা সেই সাধুকে আমি বলবো, লাল দাড়িওয়ালা সাদা মানুষ আমাকে মদ দিয়েছে। আপত্তির সুরে বলল হ্যান্স। এ অবশ্য ঠিক, সত্যিকার ভালো সাদা মানুষ নিজে মদ খেলে কাজের লোকদের তো মদ দেবেনি। যাই হোক বাস, আপনার বাবা ব্যাপারটা বুঝবেন। ভাবলাম ক্যাপ্টেন রবার্টসনের দোষ কম নয়। জুলুদের ভাষায় যে বর্ষা সে আকাশে ছুঁড়েছে তা তারই মাথার উপর এসে পড়েছে। সময় নেই বলে কথা বাড়ালাম না। তুমি বললে আমার সঙ্গী দুজন মাত্র 6 জনকে মেরেছে। প্রথমবারের মতো মুখ খুলল আমসলো পোগাস। মাথা দোলালো হ্যান্স। হ্যাঁ, 6 জনই। আমি লাশ গুনেছি। দুঃখজনক, বলল গম্ভীর আমসলো পোগাস। এক একজনের উচিত ছিল 6টা করে নরখাদক মারা। কুঠারে হাত বোলালো সে। যাক, ওরা অন্যগুলোকে শেষ করতে দিয়ে গেছে। ওয়াগন নিয়ে কাছে চলে এসেছে ক্যাপ্টেন রবার্টসন। কি ঘটেছে গলা চড়িয়ে জানতে চাইল। মনে হলো কোনো অনুভূতি তাকে বলে দিয়েছে পেতে হবে দুঃসংবাদ। ক্যাপ্টেনকে দেখে দমে গেল আমার মন। বুঝে পেলাম না কিভাবে একজন বাবাকে জানাবো নরখাদকরা তার সন্তানদের হত্যা করেছে, তুলে নিয়ে গেছে মেয়েকে। এক মুহূর্ত পর বুঝলাম এ খবর রবার্টসনকে জানানোর সাধ্য আমার নেই। ওয়াগন থেকে একটা জিনিস আনতে চলেছি বলে সরে এলাম। তার আগে হ্যান্সকে ইশারায় জানিয়ে দিলাম আবার প্রথম থেকে সব বলতে। অনিচ্ছা সত্ত্বেও নির্দেশ পালন করলো সে। ওয়াগনের পর্দা ফাঁক করে দেখলাম যা ঘটল, তবে কোনো কথা শুনতে পেলাম না। ষাঁড়গুলোকে থামিয়ে ওয়াগন বক্স থেকে লাফিয়ে নামলো ক্যাপ্টেন। মুখোমুখি হলো হ্যান্সের। টুপিটা 2 হাতে মোচড়ানোর ফাঁকে বলে চলল হ্যান্স। একটু পর দেখলাম তীব্র আতঙ্কের ছাপ পড়েছে ক্যাপ্টেনের চেহারায়। তর্ক শুরু করলো, অস্বীকার করলো কি বিষয়ে যেন। তারপর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ভয়ানক খারাপ লাগলো তার মতো শক্ত মনের যোগ্য মানুষকে সন্তান হারিয়ে নিঃস্ব, রিক্ত, অসহায়ের মতো কাঁদতে দেখে। একটু পর অন্ধ আক্রোশে পাগল হয়ে উঠল। মনে হলো খুন করবে হ্যান্সকে। বোধহয় একই ধারণা হলো হ্যান্সের, কারণ দৌড় দিল। হোঁচট খেয়ে কয়েক পা হাঁটল ক্যাপ্টেন। দুহাত মুঠো করে ঝাঁকালো। অভিশাপ দিল চিৎকার করে। তারপর উপর হয়ে পড়ল মাটিতে। মাথা ঠুকতে ঠুকতে গোঙাতে লাগলো বোবা পশুর মতো। তার পাশে গিয়ে বসলাম। ওই হলদে বানরের মুখে কি শুনলাম? কোয়ার্টারমেইন? হাহাকার করে উঠল ক্যাপ্টেন।
আপনি বুঝেছেন কি বলেছে? আমার বাচ্চাগুলোকে মেরে ফেলেছে জামবেজির ওপারের নরখাদকরা। ওদেরকে পুড়িয়ে খেয়েছে মাসহ। বুঝতে পারছেন কি বলছি? ওরা আমার সন্তানদের ছাগলের মতো রেঁধে খেয়েছে। কালকে রাতে আপনার লোক যে আগুন দেখেছে ওই আগুনে আমার বাচ্চাদের পুড়িয়ে খেয়েছে। বিলাপের সুরে 6টা নাম বলল ক্যাপ্টেন। হ্যাঁ, ওদের ওই আগুনে পুড়িয়েছে। ইনেসকে ধরে নিয়ে গেছে। ওকে খায়নি, নিয়ে গেছে। ঈশ্বর জানেন কি ভয়ানক কারণে নিয়েছে। জাহাজের সমস্ত নাবিক শেষ। ক্যাপ্টেন ছিল ছুটিতে, আর লস্করদের কজনকে নিয়ে পালিয়েছে ফার্স্ট মেট টমাসো। অসহায় বাচ্চা আর মেয়েদের ফেলে গেছে ভাগ্যের হাতে। হায় ঈশ্বর, মনে হচ্ছে পাগল হয়ে যাব। আমি পাগল হয়ে যাব। যদি আপনার মনে কোনো দয়া থাকে তো একটু মদ এনে দিন আমাকে। একটু অপেক্ষা করুন, আনছি। না বলে উপায় দেখলাম না। ওয়াগনে ফিরে একটা কাপে বেশ খানিক স্পিরিট ঢাললাম। তার সঙ্গে ওষুধের বাক্স থেকে নিয়ে মেশালাম ব্রোমাইড। এবার তরলের ভিতর ফেললাম 30 ফোঁটা ক্লোরোডিন। মিশ্রণটা পানি দিয়ে নেড়ে ভালো মতো মিশিয়ে নিয়ে গেলাম ক্যাপ্টেনের কাছে। টিনের কাপের কারণে তরলের রং দেখতে পেল না। এক চুমুকে ঢকঢক করে গিলে ফেলল পুরোটা। কাপ এক পাশে ফেলে বসে পড়ল মাটিতে। মাঝে মাঝে গোঙালো। সম্মানজনক দূরত্ব বজায় রেখে তার দিকে চেয়ে রইল সবাই। ইতিমধ্যে হ্যান্সের মুখ থেকে গ্রামের সব ঘটনা জেনেছে তারা। কয়েক মিনিট যেতে রবার্টসনের উত্তেজিত চাউর উপর কাজ শুরু করলো ওষুধ। একটু পর উঠে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, এবার কি করা যায়? প্রতিশোধ নিতে হবে বললাম, বরং বলা উচিত ন্যায্য বিচার করতে হবে। হ্যাঁ, প্রতিশোধ, চিবিয়ে চিবিয়ে বলল রবার্টসন। শপথ করছি, হয় প্রতিশোধ নেব, নইলে প্রতিশোধ নিতে গিয়ে মরব। হয়তো দুটোই হবে। সুযোগ বুঝে বললাম, আরও একটা ব্যাপারে শপথ করা উচিত ক্যাপ্টেন। মানুষের স্বচ্ছ চিন্তা নষ্ট করে মদ। আপনি যদি সত্যিই শিশু নারী হত্যার প্রতিশোধ নিতে চান, উদ্ধার করতে চান ইনেসকে, ছাড়তে হবে মদ, নইলে আমি আপনার সঙ্গে নেই। ক্যাপ্টেন রবার্টসন জানতে চাইল, আমি যদি মদ না ছুঁই, শেষ পর্যন্ত যাই ঘটুক আমার সঙ্গে থাকবেন কোয়ার্টারমেইন? থাকব। তো আমি এই জুলুদের মতো মায়ের নামে শপথ করছি, যতদিন নারী শিশু হত্যার প্রতিশোধ না নিই, যতদিন নরখাদকদের হাত থেকে ইনেসকে উদ্ধার করতে না পারি, ততদিন এক ফোঁটা মদ স্পর্শ করব না। যদি করি আমাকে গুলি করে মারবেন, তাতে কোনো পাপ হবে না আপনার। তো কথা পাকা বললাম খানিক তৃপ্তির সঙ্গে। বুদ্ধি করে মানুষটাকে মদ ছাড়াতে পেরে মনে মনে গর্ব অনুভব করলাম। কাজের কথায় এলাম। এবার ঠিক করা যাক আমরা কি করব। প্রথমে গ্রামে ফিরে অভিযানের প্রস্তুতি, তারপর রওনা হওয়া। ওয়াগনে চলুন। আগে জানতে হবে আপনার গুদামে কী ধরনের অস্ত্র আর গোলা বারুদ আছে। হ্যান্সের কাছে যা শুনলাম তাতে নরখাদকরা তেমন কিছু বিনষ্ট করেনি, শুধু টুকটাক জিনিস আর এক পাল ছাগল নিয়েছে। আমার পাশে ওয়াগন বক্সে বসে কি আছে জানালো ক্যাপ্টেন রবার্টসন। তারপর বলল, এখন মনে পড়ছে, বছর 2 আগে বিশালদেহী এক লোক আসে গ্রামে। মিশ্র ভাষায় কথা বলতো। আমি আর ইনেজ তার কথা মোটামুটি বুঝতে পারতাম। দেখতে ছিল আরবদের মতো। অসভ্যটা বলে বলে আমার সঙ্গে ব্যবসা করতে চায়। যখন জিজ্ঞেস করি কিসের ব্যবসা, বলে কয়েকটা বাচ্চা কিনবে। বলি কৃতদাসের ব্যবসা করি না। লোকটা তখন ইনেজের দিকে চেয়ে বলে, ইনেজকে কিনতে চায়, ওকে নাকি তাদের সর্দারের বউ করবে। অসভ্যটা বিরাট অঙ্কের আইভরি আর সোনা সাধে। ইনেজকে নিয়ে যাওয়ার আগেই সমস্ত পাওনা শোধ করবে। কথা শুনে শয়তানটার হাত থেকে বিরাট বর্ষাটা কেড়ে নিয়ে ওটা দিয়ে তার মাথায় বাড়ি দিয়ে গায়ের জোরে বর্ষার হাতলটা
ভাঙি শয়তানটাকে পিটিয়ে, তারপর লাথি দিয়ে বের করে দিই বাড়ির সীমানা থেকে। কুকুরটা খোঁড়াতে খোঁড়াতে দূরে গিয়ে চিৎকার করে বলে, একদিন সঙ্গী সাথী নিয়ে ফিরবে, তখন ইনেসকে কেড়ে নেবে, তখন আইভরি বা সোনাও দেবে না। রেগে গিয়ে বন্দুক আনতে বাড়িতে ঢুকি, তখন বেরিয়ে এসে লোকটাকে আর দেখিনি, পালিয়ে যায়। এরপর সে ঘটনা ভুলেই যায়। এতদিন পর আজকে মনে পড়ল, কথা রেখেছে, মন্তব্য করলাম। জবাব দিল না ক্যাপ্টেন রবার্টসন। ব্রোমাইড আর লুডা নামের কড়া ডোজ কাজ করেছে। ঘুমিয়ে পড়েছে সে। স্বস্তি বোধ করলাম তাতে। এখন আসলে রবার্টসনের দরকার ঘুম, নইলে হয়তো সত্যি পাগল হয়ে যেত। গ্রামে পৌঁছলাম সূর্য অস্তের সময়। নরখাদকদের পিছু নেওয়া সম্ভব হলো না। আসবার পথে এ ব্যাপারে ভেবেছি, তৈরি না হয়ে ধাওয়া করে লাভ হবে না। আগে বিশ্রাম নিতে হবে, সম্পন্ন করতে হবে সমস্ত প্রস্তুতি। নরপিশাচগুলো এমনিতে অন্তত 12 ঘন্টার পথ এগিয়ে গেছে, ধরা অসম্ভব। পায়ের চিহ্ন অনুসরণ করে গন্তব্যের শেষে ধরব, যদি আদৌ সম্ভব হয়। এমনও হতে পারে রহস্যময় আফ্রিকা মহাদেশের দুর্গম গহন অরণ্যে চিরতরে হারিয়ে গেছে তারা। আজ বুদ্ধিমানের কাজ হবে রাতে পথে না নেমে অভিযানের জন্য নিজেদের তৈরি করা। আমরা যখন গ্রাম পাশ কাটালাম, তখন ঘুমিয়ে আছে রবার্টসন। ঘুমিয়ে আছে বলে স্বস্তি বোধ করলাম। নরখাদকদের ভোজের পর যা অবশিষ্ট তা দেখা বীভৎস ব্যাপার। বিশেষ করে অবশিষ্টগুলো যদি হয় নিজের ছেলে মেয়ে বউয়ের। মানবদেহের টুকরোগুলো নিশ্চিহ্ন করবার ব্যবস্থা করলাম। যুদ্ধে মরেনি এমন কারো লাশ ছুঁবে না জুলু যোদ্ধারা। কাজেই হ্যান্সো খামারের কজন ছেলেকে নিয়ে বড় দুটো আগুন জ্বাললাম। তাতে বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফেলার ব্যবস্থা করলাম। খামারের ছেলেগুলোকে দিয়ে কবর দেওয়ার বড় একটা গর্ত করলাম। ওই কবরে মাটি চাপা দেয়া হলো অন্য লাশগুলো। শেষ পর্যন্ত মুছে ফেলা গেল বদ্ধভূমির পাশবিকতার চিহ্ন। এরপর বাড়িতে গিয়ে দেখলাম আমাহ্যাগাররা চলে যাওয়ায় ফিরেছে কাপুরুষ টমাসো ও তার দলবল। টমাসোর কপাল মন্দ যে আমসোলোপোগাসের সামনে পড়ে গেল। মোটা লোকটাকে কুকুর, নারী, শিশু ফেলে পালিয়ে যাওয়া চরম কাপুরুষ জানোয়ার ছাড়াও আরও নানান বিশেষণে অভিহিত করল আমসোলোপোগাস। কে যেন কথাগুলো অনুবাদ করে শোনালো টমাসোকে। অকৃতজ্ঞ টমাসো নিজ সমস্ত দায় দায়িত্ব এড়ানোর চেষ্টা করলো। বলল সে সাহায্য আনতে গেছে। মিথ্যে শুনে আরও খেপল আমসোলোপোগাস। ঝাঁপিয়ে পড়ল তার উপর। টমাসোর গায়ে প্রচণ্ড শক্তি। তবে আমসোলোপোগাসকে দেখে মনে হলো বিশাল কোনো সিংহ ছোট কোনো হরিণ ধরেছে। ঘাড় ধরে টমাসোকে মাটিতে ছুঁড়ে ফেলল। লোকটা উঠে দাঁড়িয়ে পালানোর চেষ্টা করতেই খপ করে ধরল আবার। এবার মনে হলো আমসোলোপোগাস হাঁটুর উপর লোকটাকে রেখে মরদ করে ভাঙতে চলেছে শির দ্বারা। ঠিক সময়ে পৌঁছে বাধা দিলাম। চিৎকার করে বললাম, ছাড়ো, ছেড়ে দাও ওকে। এমনিতে অনেক খুনোখুনি হয়েছে। তা হয়েছে, সায় দিল আমসোলোপোগাস। ঠিক আছে, এই ভীতু পাতিশিয়ালটা সমস্ত লজ্জা হজম করে বরং বেঁচেই থাকুক। ঘাড় ধরে টমাসোকে ছুঁড়ে ফেলে দিল সে। পরে থেকে একটানা গোঙাতে লাগলো টমাসো। আওয়াজ শুনে ঘুম ভাঙল রবার্টসনের। হতবম্ব চেহারায় নেমে এলো ওয়াগন থেকে। বাড়িতে ঢুকলাম তাকে নিয়ে। ঢুকবার সময় দেখলাম দুঃসাহসী 2 জুলু যোদ্ধার মরদেহ। কাছেই পড়ে আছে মৃত নরখাদকরা। ইনেজের গুলিতে মৃত লোকটাকে দেখলাম। তুখোর 2 জুলু যোদ্ধার শরীরের সামনের দিকে অসংখ্য ক্ষত। মরণপণ লড়েছে তারা। একবারও পিঠ দেয়নি শত্রুদের দিকে। আঘাতের কোনো চিহ্ন নেই তাদের পিঠে।
বিছানায় শুইয়ে দিলাম রবার্টসনকে। তারপর বেরিয়ে এসে ভালো মতো দেখলাম মৃত এমা হ্যাগারদের। সুঠামদেহী দীর্ঘকায় মানুষ তারা, সুদর্শন কাটা চেহারা, চুলগুলো কোঁকড়ানো। দেখে মনে হলো এরা সেমিটিক জাতির লোক। বান্টু রক্তও রয়েছে তাদের। বর্ষার একটা মাঝখান থেকে কাটা পড়েছে জুলু যোদ্ধাদের কুঠারের কোপে। ওটা তুলে নিয়ে দেখলাম ফলা বেশ চওড়া ও লম্বা, যেসব বর্ষা ব্যবহার করে মাসাইরা। তবে সেগুলোর চেয়ে উন্নত এই বর্ষা। ইতিমধ্যে প্রায় ডুবে গেছে সূর্য। সারাদিনের ক্লান্তি যেন চেপে বসল। মুখে কিছু দেব বলে বাড়িতে ঢুকলাম। হ্যান্সকে নির্দেশ দিলাম খাবার রাঁধতে। টেবিলে খেতে বসতেই চলে এলো ক্যাপ্টেন রবার্টসন। জোর করে তাকে খেতে বাধ্য করলাম। ঘরে ঢুকে কাবার্ডে রাখা মদের বোতলের দিকে যেতে চাইল। হ্যান্স কপি করছে। সতর্ক করার সুরে বললাম, ধন্যবাদ। জবাবে বলল, মনে ছিল না, এখন থেকে মদ নেব না। বোঝেনি তো, অভ্যেস। সত্যি, এরপর ক্যাপ্টেন এক ফোঁটা মদ পান করল না। আমি নিজে প্রতি রাতে পরিমিত পরিমাণে পান করলেও একবারও চাইল না। লোভকে জয় করবার তার এই দীর্ঘতা সত্যি মুগ্ধ করল আমাকে। অভ্যস্ত হয়ে পড়েছে সে মদ্যপানে। ফলে শরীরে মদ না পড়তে প্রথমে কয়েকদিন অসুস্থ হয়ে থাকলো। নানা রকম শারীরিক অসুবিধা হলো। সত্যি বলতে মানুষটা যেন একেবারে বদলে গেল। গম্ভীর হয়ে গেল আগের চেয়ে। হয়ে উঠল কাজের মানুষ। যেন অসীম তার ধৈর্য। একটা ভাবনা আচ্ছন্ন করে রাখলো তাকে। মেয়েকে উদ্ধার করতে হবে, সে সঙ্গে প্রতিশোধ নিতে হবে কাছের মানুষগুলোর অন্যায় হত্যাকাণ্ডের। নিজ পাপের কথা ছাড়া আর কিছু ভাবতে আগ্রহ থাকলো না রবার্টসনের। চরিত্রের দীর্ঘতা তার অতীতের সমস্ত লাম্পটকে ধুয়ে দিল। এতই কর্মঠ হয়ে উঠল, আমার মতো কঠোর পরিশ্রমে অভ্যস্ত লোক তার সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে হাঁপিয়ে গেলাম। আগের প্রসঙ্গে ফিরি। ক্যাপ্টেন রবার্টসনের সঙ্গে খেতে বসে আলাপ আলোচনার মাধ্যমে লিস্টটি তৈরি করলাম। অভিযানে যেতে হলে সেসব লাগবে। ক্যাপ্টেনের তৃতীয় কাপ কফিতে গোপনে ঢেলে দিলাম আরও খানিক ব্রোমাইড। এরপর শুতে পাঠিয়ে দিলাম তাকে। এবার শুতে গেলাম আমি। এখানে যখন হত্যা শেষে নরমাংস খাওয়ার হিড়িক পড়ে বা লাশ পড়ে আছে আমার জানালার পাশে, এনে বিন্দুমাত্র তোয়াক্কা না করে ঘুমিয়ে পড়লাম মরার মতো। ক্যাপ্টেনকে ভোরে ডেকে তুলব কি, সেই তুলল আমাকে। জানালো একটু পর সূর্য উঠবে, কাজেই তৈরি হওয়া দরকার। দোকানে যেতে হবে। যাওয়ার পথে জানতে চাইল রবার্টসন দেহাবশেষের কি গতি করেছি। জবাবে নিভন্ত আগুনের ছাই দেখিয়ে দিলাম। ছাইয়ের পাশে বসে ছোটবেলায় মার কাছে শেখা প্রার্থনা আওড়ালো সে। তারপর আগুনের ধার থেকে দেহভস্যের খানিক ছাই দুহাতে তুলে ছুঁড়ে দিল আগুনের ভিতর। কিছু ওড়ালো বাতাসে। এসবের উদ্দেশ্য কি বুঝলাম না। জিজ্ঞেস করাও সমীচীন মনে করলাম না। হয়তো এর মাধ্যমে আনুষ্ঠানিক কোনো ঋণ শোধ করা হলে প্রকাশ করা হলো অনুতাপ, বা গ্রহণ করা হলো প্রতিশোধের শপথ। এতকাল জঙ্গলিদের ভিতর বাস করে তাদের কাছ থেকে যে রীতি শিখেছে তার অর্থ ক্যাপ্টেনই জানে।
এরপর সরাসরি দোকানে গেলাম। আমাদের সঙ্গে যে কজন গ্রামবাসী জলহস্তি শিকারে গেছে তাদের সহায়তায় বেছে নিলাম যা কিছু লাগবে। জিনিসগুলো পাঠিয়ে দিলাম বাড়িতে। সন্তুষ্টির সঙ্গে দেখলাম আমার নির্দেশ মতো সব আগেই বেঁধে ছেঁধে রাখা হয়েছে। ফিরবার পথে চোখে পড়ল আমসলোপ গাছ আর জুলু যোদ্ধারা নিজ রীতি অনুযায়ী টিলার ঢালে গর্ত খুঁড়ছে। ভাবগম্ভীর অনুষ্ঠান করে মৃত সঙ্গীদের কবর দিল। খেয়াল করলাম স্বাভাবিক নিয়ম মেনে লাশের সঙ্গে কুঠার ও বর্ষা দেয়নি। আমসলোপ গাছ বোধহয় ভেবেছে ওগুলো পরে লাগবে, তাই রেখে দিয়েছে। আসল অস্ত্রের বদলে কাঠের তৈরি খুদে প্রতিকৃতি দেয়া হয়েছে কবরে। তার আগে প্রতিকৃতিগুলো ভেঙে খুন করা হলো। ওগুলো হয়ে গেল খুন করা হলে ওগুলো হয়ে গেল মৃতদের অস্ত্র, শুধু তারা ব্যবহার করবে। শেষকৃত দেখতে রয়ে গেলাম। শুনলাম জাদুকর গোরাকোর বক্তৃতা। ভোরের কুয়াশার মাঝে কুঠারে ভর দিয়ে মূর্তির মতো নিরালায় দাঁড়িয়ে আমসলোপ গাছ নীরব দাঁড়িয়ে আমসলোপ গাছ তাকে উদ্দেশ্য করে বলল, গোরাকো, ও কুঠারের বাবা, ও সর্দার, ও বাবা, ও স্বর্গের সন্তান, বুলালিও, ও মানুষের হৃৎপিণ্ডে ঠোকরে দেয়া কাঠঠোকরা, মজা রাজার খুনি ও হাজাকাজি দখলকারী, ও শত লড়াইয়ের বিজয়ী। এ হলো সম্বোধনের শুরু, বঙ্গাইন। আরও যা বলা হলো তা উল্লেখ করলে অন্তত কয়েক পৃষ্ঠা লাগবে। সম্বোধন শেষ হলে গারাকো বলে চলল, আমি নিজে জানতাম না, পরে আমাকে বলা হয়েছে যে আত্মা আমার উপর ভর করেছিল। সে বলেছে, এ জায়গা দিয়ে বইবে রক্তের নদী। রক্তের নদী ঠিকই বয়েছে। সেই রক্তে মিশেছে আমাদের ভাইয়ের রক্ত। মৃত দুই জুলু যোদ্ধার নাম উচ্চারণ করল সে সঙ্গে তাদের কয়েক পূর্বপুরুষের নাম উল্লেখ করল। আবার আমসলোপ গাছকে উদ্দেশ্য করে বলল, বাবা, মনে হয় আপনি হলে ওদের জন্যে যেমন মরণ চাইতেন তেমনি মরণই পেয়েছে ওরা জীবন শেষে। সন্দেহ নেই যে এমন রাজা কাহিনী রেখে মরতে চেয়েছে ওরা। এটা যদিও ঠিক যে এর চেয়ে ভালো মরণ হতে পারত, আরও মানুষকে খুব মারতে পারত, কিন্তু স্বীকার করতে হবে পেটের ভেতর থেকে অসুস্থ ছিল তারা। যখন তারা শেষ, অনেক দূরে গিয়ে পৃথিবীর নিচে ভূতদের সঙ্গে সে আমাদের জন্য অপেক্ষা করছে। তাদের জীবনের গল্প বলা নিষেধ। কদিন পর নিজেদের সন্তানদের কাছে নাম ছাড়া আর কিছুই থাকবে না। সূর্য ডুবে যাবার পর সম্মানের সঙ্গে ফিসফিস করে নেওয়া হবে তাদের নাম। সেটা তাদের জন্য যথেষ্ট। ওই দুজন দেখিয়ে দিয়েছে কীরকম করে মরা উচিত, দেখিয়েছে কিভাবে তাদের আগে মরেছে আমাদের বাবারা। একটু থামল গোরকো, তারপর হাতে দোলা দিয়ে বলল, আমার কাছে আবারও এসেছে আত্মা। বলেছে আমাদের ভাইদের মরণ ব্যথা না, আমরা প্রতিশোধ নেব। কুঠারের সর্দার, শুনুন, বিরাট সম্মান আসছে কুঠারের জন্যে। প্রাণ ভরে রক্তপান করবে সে। সবাইকে দেখল গোরকো, তারপর বলল, এবার আমার কথা শেষ। ভালো সংবাদ, ঘোত করে উঠল আমসলোপ গাছ। বিরাট কুঠার ইনকোসিকাস তুলে সালাম জানিয়ে দিল মৃত যোদ্ধাদের। আমার দিকে এগিয়ে এলো সে। আসন্ন অভিযান নিয়ে আলাপ করবে। 8 নানা কারণে দুপুরের আগে রওনা হতে পারলাম না। প্রথমে মালামাল ভাগ করে দিলাম। মালামাল বলতে গুলি বেশি আর জিনিস খুবই কম। ভার বইবার জন্যে 2টো গাধা আর 6টা
সার নিলাম। সেচ্ছি মাছের কামড় খেয়েও বেঁচেছে, কাজেই আশা করি ওরা নতুন করে আক্রান্ত হবে না। ভারবাহী জন্তু মারা পড়তে পারে, কাজেই প্রয়োজনে মালামাল বহনের জন্য আরও নিলাম গ্রামের সেরা 10 জন শিকারীকে। আমাদের সঙ্গে জলহস্তী শিকারে গেছে, অনিচ্ছা নিয়ে এলো তারা। মনে হয় যদি উপায় থাকতো আসতো না। রবার্টসন যেতে নির্দেশ দিয়েছে, আর জুলু যোদ্ধাদের দিকে চেয়েই বুঝল রয়ে যেতে চাইলে একজনও বাঁচবে না। তাছাড়া ওই যজ্ঞে এদের কেউ কেউ হারিয়েছে স্ত্রী সন্তান। মানুষ হিসেবে তারা খুব সাহসী নয়, তবে প্রতিশোধ স্পৃহা ঠিকই জেগেছে মনে। সবচেয়ে বড় কথা, সবাই তারা আগ্নেয়াস্ত্র চালাতে পারে, সঙ্গে রয়েছে চমৎকার রাইফেল। আর মনে হলো আমার নেতৃত্বে তাদের আস্থার অভাব নেই। একটু গড়িমসি করলেও কিছুক্ষণ পর রওনা হবার জন্য তৈরি হয়ে গেল সবাই। ঠিক করতে হলো আমাদের অনুপস্থিতিতে খামার কিভাবে চলবে বা দোকান চালাবে কে। আমার ওয়াগান ও সার দেখে রাখতে হবে। শেষ পর্যন্ত বিশ্বস্ত আর কাউকে না পেয়ে দায়িত্বের ভার চাপলো মার খাওয়া বিপর্যস্ত টমাসোর উপর। সে ভেবেছে আমাহ্যাগারদের বিরুদ্ধে লড়তে যেতে হবে। যখন শুনল আমাদের সঙ্গে যেতে হবে না, হাঁপ ছেড়ে বাঁচল। ধরেই নিয়েছে এ অভিযান থেকে জান নিয়ে ফিরব না, আর যদি না ফিরি তো স্বাভাবিক নিয়ম অনুযায়ী লাভজনক এই খামার ও দোকানের মালিক হবে সে নিজে। খাঁটি এক ক্যাথলিকের মতো বেশ কজন সন্তের নামে শপথ করল টমাসো। বলল সে নিজের মনে করে সব কিছু দেখে রাখবে। আমার দীর্ঘ বিশ্বাস জন্মালো লোকটা মনে মনে আশা করছে শীঘ্রই ওসব তারই হবে। শোনো মোটা শুয়োর, তাকে বলল আমসলো পোগাস, যেন অর্থ বুঝতে ভুল না হয়। কথাগুলো উৎসাহের সঙ্গে অনুবাদ করল হ্যান্স। আমি ঠিকই ফিরব, কারণ জাদুকর জিকালির মাদুলি বহনকারীর সঙ্গে চলেছি। আর ফিরে এসে যদি দেখি সাদা সর্দার মাকুমাজানের একটা সার হারিয়েছে, বা তার ওয়াগন থেকে কিছু চুরি হয়েছে, কিংবা তোমার মনিবের মাঠে ঠিকমতো চাষ হয়নি, তার কোনো ক্ষতি হয়েছে, তো কুঠারের শপথ, এই কুঠার দিয়ে তোমাকে টুকরো টুকরো করব। যদি তোমাকে খুন করতে দুনিয়ার আরেক প্রান্তে যেতে হয় তাই করব। কি বলেছি বুঝতে পেরেছ মোটা শুয়োর? মেয়ে মানুষ আর বাচ্চাদের ফেলে লেজ তুলে পালিয়ে যাওয়া কাপুরুষ। কানে ঢুকেছে আমার কথা? টমাসো তাড়াতাড়ি জানালো সবই বুঝেছে সে। জানালো ঈশ্বর যদি সহায় হন তো সব ঠিক চলবে। বুঝলাম সন্তদের কাছে প্রার্থনা করছে যেন তার কুঠার নিয়ে কখনো ফিরতে না পারে আমসলো পোগাস। কাপুরুষ টমাসোকে এক ফোঁটা বিশ্বাস করলাম না। ড্রাইভার ও রাখাল ছেলেটাকে তাদের ইচ্ছের বিরুদ্ধে মালামালের দেখভালে থাকতে বললাম। শেষ পর্যন্ত আমরা রওনা হলাম। ফুলেলা শব্দ সাজিয়ে সরবে আমাদের জন্য প্রার্থনা করল টমাসো। যাদের আত্মীয় স্বজন মারা পড়েছে তারা নীরবে প্রার্থনা করল। গোটা আফ্রিকায় পায়ের ছাপ চিনতে হ্যান্সের সমান কেউ নেই, কাজেই কাফেলার আগে হাঁটল হ্যান্স, যেন আকস্মিক কোনো বিপদ না হয়। তাই ওকে পাহারা দিয়ে নিয়ে চলল আমসলো পোগাস ও তার 3 জুলু যোদ্ধা। এরপর একটু দূরত্ব বজায় রেখে হেঁটে চলল ক্যাপ্টেন রবার্টসন। একা থাকতে চাইছে, কাজে বিরক্ত করলাম না। তারপরে আমি, আমার পর ভারবাহী জন্তু নিয়ে গ্রামবাসী শিকারী দল। মিছিলের শেষে জুলু যোদ্ধাদের নেতৃত্ব দিয়ে চলেছে গোরোকো। গ্রামের কোনো শিকারী যেন পালাতে না পারে, তাই এই পেছনে চলা। আমারও মনে হয়েছে সুযোগ পেলে গ্রামবাসীদের কেউ কেউ পালাবে। 1 ঘন্টা পার হওয়ার আগেই ঝোপের রাজ্যে পৌঁছে গেলাম।
মনে শঙ্কা জাগলো, এবার শুরু হবে ঝামেলা। আমাহেগাররা যদি চাতুরি করে নিজেদের পায়ের চিহ্ন এখান থেকেই লুকানোর চেষ্টা করবে, চাতুরি করে নিজেদের পায়ের চিহ্ন এখান থেকেই লুকানোর চেষ্টা করবে। তবে দেখা গেল তেমন কোনো চেষ্টা তারা করেনি। সন্ধ্যার একটু আগে এক জায়গায় পৌঁছে গেলাম। সেখানে খামার থেকে আনা ছাগল পুড়িয়ে খেয়েছে, সঙ্গে গরু নেয়নি। অথচ ছাগল কেন, তা পরবর্তীতে পরিষ্কার হয়েছে। গরু দ্রুত হাঁটতে পারলেও ছাগল তাড়িয়ে নেওয়া সহজ। চিহ্ন দেখে কিভাবে কি ঘটেছে জানালো হ্যান্স। দেখালো চেয়ার কোথায় নামানো হয়। ওখানে ইনেসকে হাত পার খিল ছাড়াতে হাঁটতে দেয়া হয়। কফির ছোপ এক জায়গায়। ইনেজের জন্য বোধহয় সসপ্যানে কফি তৈরি করে জেন। কতজন আমাহেগার তা জানালো হ্যান্স। যে নরখাদককে আহত করেছে ইনেস, তাকে নিয়ে মোট 41 জন। ফোঁটায় ফোঁটায় রক্ত পড়েছে আহত লোকটার ক্ষত থেকে। ডান পায়ে ভালোমতো ভর দিতে পারেনি, ক্ষতটা তার ডান দিকেই। রাতে চিহ্ন দেখে এগোনো সম্ভব নয়। ওখানে ভোর পর্যন্ত বিশ্রাম নিলাম। পরবর্তী 2 দিন যেন প্রথম দিনের পুনরাবৃত্তি হলো। তবে চতুর্থ দিন ঝোপ পেরিয়ে পৌঁছে গেলাম জলাভূমিতে। অসুবিধে হলো না আমাহেগারদের অনুসরণ করতে। স্থানীয়দের তৈরি পথ গেছে নদীর দিকে। এই জলাভূমি এলাকার বাসিন্দারা ঢিবি বা ভাসমান দ্বীপের উপর বাড়ি তৈরি করে। ঢিবিগুলো প্রাকৃতিক না তাদের তৈরি বুঝলাম না। নলখাগড়া অঞ্চলে আমাদের দ্বিতীয় দিনে করুণ এক দৃশ্য দেখলাম। বাম দিকে দেখলাম ঢিবির উপর ছোট এক গ্রাম, 4-5টা বাড়ি, বাসিন্দা সর্বসাকুল্যে ছিল জনাকুড়ি। তথ্যের আশায় ঢিবিতে উঠে দেখি অশীতিপর এক বৃদ্ধের মৃতদেহ। আরেকটু এগিয়ে বড় এক আগুনের চিহ্ন। রবার্টসনের গ্রামের সেই একই দৃশ্য চারপাশে। নরখাদকরা মানুষ পুড়িয়ে ভোজ খেয়েছে। পণ্য কুটিরগুলো খালি। চলে আসছি। একসময় হ্যান্সের তীক্ষ্ণ কানে ধরা পড়ল গোঙানির শব্দ। আওয়াজ অনুসরণ করে ঢিবির পায়ের কাছে চলে গেলাম। নলখাগড়ার ভিতর পেলাম এক বৃদ্ধাকে। বর্ষার আঘাতে উরুতে তৈরি হয়েছে ভয়ঙ্কর ক্ষত। সেটা এমনই রক্তক্ষরণে ধীরে ধীরে মরবে। ক্যাপ্টেন রবার্টসনের এক লোক স্থানীয়দের ভাষা বলতে পারে। সে কথা বলল বৃদ্ধার সঙ্গে। বৃদ্ধা পানি চাইল। তৃষ্ণা মেটার পর বলে গেল কি ঘটেছে তাদের গ্রামে। আমাহেগাররা গ্রাম আক্রমণ করে প্রায় সবাইকে মেরে ফেলে। অল্প 2-1 জন পালাতে পেরেছে। এক তরুণী আর 3 শিশুকে পুড়িয়ে খেয়েছে। আহত বৃদ্ধা পালিয়ে যায় নলখাগড়ার বনে। খাওয়ার উপযুক্ত নয় ভেবে তাকে ধাওয়া করেনি। আমার কথায় জিজ্ঞেস করা হলো আমাহেগারদের সম্বন্ধে। জবাবে বৃদ্ধা বলল তার দাদার আমলের লোক জানত। ছোটবেলায় সে শুনেছে। তারপর মানুষ খেকোদের ব্যাপারে আর কিছু শোনেনি। আমাহেগার হিংস্র জাতি, বাস করে বড় নদীর উত্তরে, অনেক দূরে। তাদের পূর্বপুরুষ শাসন করত দুনিয়া। সে সময়ের বৃদ্ধরা বলতো আগে আমাহেগাররা নরখাদক ছিল না। পরে খাবারের অভাবে মানুষ খেতে শুরু করে। মানুষের মাংসের স্বাদ পছন্দ হয়ে যায়। এরপর খাবারের অভাব মিটলেও আর ছাড়তে পারেনি নরমাংস খাওয়া। নিজেদের মাংস খাওয়া নিষিদ্ধ করে দেয় তাদের সর্দার। কাজেই মানুষ খাবার লোভে দূর দূরান্তে হানা দিত তারা। আমাহেগারদের অনেক গরু আছে, কিন্তু গরুর মাংস তাদের পছন্দ নয়। তবে ছাগল আর শুয়োরের মাংসের স্বাদ মানুষের মাংসের মতো, তাই মাঝে মাঝে খায়। বৃদ্ধার পূর্বপুরুষদের বক্তব্য অনুযায়ী ভয়ঙ্কর অশুভ জাতি আমাহেগার। তাদের মায়াজাল আর জাদুর শেষ নেই।
পানি পান শেষে হড়বড় করে কথাগুলো বলে গেল বৃদ্ধা। মনে হলো পায়ের ক্ষতে গ্যাংগ্রিন ধরেছে, টের পাচ্ছে না ব্যথা। যা বলল সব অনেক কাল আগের কথা। প্রশ্নের জবাবে জানালো ইনেসকে দেখেনি, শুধু বলতে পারল ভোরে তাদের গ্রামে হামলা হয়, পালানোর সময় আহত হয় সে বর্ষার আঘাতে। ক্যাপ্টেন রবার্টসন আর আমি ভাবতে শুরু করলাম, অসহায় আহত বৃদ্ধার কি গতি করব। তাকে এখানে ফেলে যাওয়া চরম নিষ্ঠুরতা। তবে কিছুক্ষণ পর মৃত্যুর কোলে ঢলে পড়ল বৃদ্ধা। অবসান হলো আমাদের চিন্তা। কয়েকবার সুদূর অতীতে কৈশোরে চেনা কার নাম নিল, তারপর যেন ঘুমিয়ে পড়ল পরম শান্তি নিয়ে। লাশ রেখে আবার রওনা হলাম। পরদিন পৌঁছলাম জামবেজির তীরে। বিপুল জলরাশি বইছে নিরন্তর। এখন খরার সময়, তাও এখানে 1 মাইলের বেশি চওড়া। বামে বড় এক গ্রাম চোখে পড়ল। তথ্যের আশায় ওখানে গেলাম। এ গ্রামে বহু মানুষের বাস, আক্রমণ করেনি নরখাদকরা। ওখানে জানলাম 3 রাত আগে চুরি গেছে কয়েকটা ক্যানো। বুঝতে দেরি হলো না, ওই ক্যানোগুলোতে চেপে নদী পার হয়েছে এমা হ্যাগাররা। গ্রামবাসীদের সঙ্গে ক্যাপ্টেনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। অসুবিধে হলো না কেন জোগাড় করতে। বদলে দিতে হলো একটা সার। আপত্তি তুললাম না। সেতসি মাছির কামড়ে এমনিতেই ওটা অসুস্থ হয়ে পড়েছে। 2-1 দিনের মধ্যে মরবে। এসব কেন বেশ বড়। গাধাগুলোকে তুলতে কোনো ঝামেলা হলো না। গাধা শান্ত প্রাণী। কেনতে তুললাম, কিন্তু সার তুলতে সাহস পেলাম না। হুড়োহুড়ি লাগিয়ে মাঝ নদীতে কেন ডুবিয়ে দেবে। শেষে 2টো সার মেরে সঙ্গে মাংস নিলাম। বেশ কদিন মাংসের চাহিদা মিটবে। অন্য 3 সারকে ফিতা দিয়ে বেঁধে নিলাম। কেন থেকে টেনে চেষ্টা হলো নদী পারাপারের। সাঁতার কেটে হতশ্রান্ত হয়ে ডুবলো 2টো সার। অন্যটার প্রাণশক্তি বেশি। শেষ পর্যন্ত তীরে পৌঁছলো। জামবেজি পেরিয়ে আবার দুর্ভেদ্য নলখাগড়া। আমা হ্যাগারদের পায়ের ছাপ নতুন করে খুঁজে বের করলো হ্যান্স। পায়ের ছাপ যে তাদেরই নিশ্চিত হয়ে গেল কাঁটা ঝোপে সুতির কাপড়ের ছেঁড়া টুকরো দেখে। অমন ছাপের পোশাক ইনেজের আছে। প্রথমে ভাবলাম কাপড়ের টুকরো ছিঁড়েছে কাঁটা লেগে, পরে বুঝলাম অনুসরণ করতে যেন সুবিধা হয় তাই রেখে গেছে। এমন কাপড়ের টুকরো আরও পেয়ে নিশ্চিত হলাম আমার ধারণা সঠিক। পরবর্তী 3 সপ্তাহের পথ চলার বিস্তারিত বর্ণনা দেব না, শুধু বলবো বারবার এমা হ্যাগারদের চিহ্ন হারিয়ে গেল। শেষে ছড়িয়ে পড়ে আবার খুঁজে বের করলাম কোথা দিয়ে গেছে। এতে গেল অনেক সময়। নলখাগড়া ও জলাভূমি পেরোবার পর জমিন ক্রমশ উপরের দিকে উঠল। পাথরের জমিতে পৌঁছালাম। শক্ত জমিতে চিহ্ন খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠল। খুঁজে হয়তো পেতামই না, তবে ইনেজের আহত করা নরখাদকের লাশ পেলাম। এতে বুঝলাম আমরা ঠিক পথে চলছি। লোকটার ক্ষতগুলো পচে গিয়েছিল। লাশের অবস্থা দেখে বুঝলাম 2 দিনের হাঁটা পথ এগিয়ে রয়েছে এমা হ্যাগাররা। পরে নরম জমিতে তাদের পায়ের ছাপ দেখল হ্যান্স। ঠিক অনুসরণ করে বিস্তৃত সব উপত্যকা ধরে চললাম। এসব উপত্যকায় বড় গাছ জন্মেছে। একটা থেকে আরেকটা উপত্যকা বিচ্ছিন্ন হয়েছে উঁচু অনুর্বর পাথুরে জমির কারণে। এসব জায়গায় চিহ্ন পাওয়া কঠিন হলো। 2বার ইনেজের ফেলে যাওয়া কাপড়ের টুকরো পথ দেখালো। এরপর অদৃশ্য হলো এমা হ্যাগারদের চিহ্ন। কোন দিকে গেছে তা ধারণা করা অসম্ভব হয়ে উঠল। আমাদের চারপাশে এদিক ওদিক গেছে ঝোপঝাড়ে ভরা একের পর এক উপত্যকা। কোনটা ধরে যাওয়া উচিত বা কোনটা ধরে নয় বুঝবার উপায় রইল না।
অসহায় বোধ করলাম। অল্প কজন মানুষকে এত বিশাল অঞ্চলে কোথায় খুঁজব। একসময় হাল ছেড়ে দিল হ্যান্স, মাথা নেড়ে অপারগতা জানালো। একরোখা আত্মপ্রত্যয়ী ক্যাপ্টেন হতাশ হয়ে পড়ল। মলিন মুখে বলল, আমি বোধহয় আমার মেয়েটাকে হারিয়ে ফেললাম। হতাশ হবেন না, সান্ত্বনা দিলাম তাকে। ঢালের উপর ক্যাম্প করেছি, একা দাঁড়িয়ে ওখানে ভাবতে লাগলাম। আমাদের অবস্থা সত্যি খুব খারাপ। গবাদি পশুগুলো মরেছে, আজই মরল শেষ গাধা। খাবারের অভাবে ওটাকে রেঁধে খেয়েছি। অনেক দিন হলো মেলে না শিকার। গ্রাম থেকে নিয়ে আসা ভার বহনকারীরা পৌঁছে গেছে ক্লান্তির শেষ সীমায়। পারলে পালাতো, তবে চারপাশে রুক্ষ অনুর্বর প্রকৃতি, যাবে কোথায়? এমনকি দুর্ধর্ষ জুলুরা হতাশ হয়ে পড়ল, অসন্তোষ প্রকাশ করল। বড় নদী পেরিয়ে লড়তে এসেছে, অভুক্ত থেকে বনো এলাকায় ঘুরতে নয়। আমসুলো প্রকাশ অবশ্য কোনো অভিযোগ করল না। তার ধারণা, গোরাকোর কথা ঠিক হবে, বাঁধবে বিরাট লড়াই, আর তাতে বিজয়ী হয়ে সম্মান পাবে সে। অবশ্য বরাবরের মতোই হ্যান্স হাসি খুশি। একবার বলেছে, যেহেতু আমাদের সঙ্গে জিকালির জাদুর মাদুলি, কাজেই শুরুতে খারাপ যাই ঘটুক, আসলে সব ভালোর জন্য ঘটছে। হ্যান্সের কথা শুনে মোটেও সান্ত্বনা পায়নি। এক সন্ধ্যায় একাকী গেলাম দূরে। পূব পশ্চিম উত্তর দক্ষিণে চাইলাম হতাশ চোখে। চারপাশের যত দূর চোখ যায়, মাইলের পর মাইল শুধু ঝোপ ছাওয়া উপত্যকা আর রুক্ষ উঁচু ন্যাড়া টিলা। মনে পড়ল ছাইয়ে আঁকা জিকালের সেই মানচিত্রের কথা। ওটা যদি এদিকের এলাকার হয়, এই অনুর্বর জমি পার হয়ে মিলবে বিশাল এক জলাভূমি। জলাভূমির পর থাকবে একটা পর্বত। মনে হলো সেই কুহকিনা সাদা রানীর আবাসের দিকে চলেছি আমরা। কিন্তু আসলেই কি আছে তেমন কেউ? জিকালি ওই মানচিত্র কল্পনা থেকে আঁকেনি তো? সাদা রানীকে নিয়ে মাথা ঘরমাক্ত করলাম না। বারবার মনে হলো বেচারি ইনেজের কথা। কাপড়ের টুকরো দেখে বুঝেছি কদিন আগেও বেঁচে ছিল। এখন কোথায় সে? পাথরের জমিতে নরখাদকদের পায়ের সমস্ত ছাপ হারিয়েছে। কোনো চিহ্ন যদি থাকতো, তাও হয়তো ভারী বৃষ্টিপাতে মুছে গেছে। একাকী হ্যান্স চিহ্ন খুঁজতে গিয়ে মেনে নিয়েছে হার, আর কিছু করবার নেই কারো। অসহায়ভাবে চারপাশে চাইলাম। ঠিক তখনই ঝড়ো মেঘের ফাঁক দিয়ে নামল সূর্যের লালচে আলো। অনেক দূরে জমির ঢালে সাদা এক চাপড়ার উপর পড়ল রোদ। জায়গাটা চুনা পাথরে তৈরি মনে হলো। অমন সাদা জায়গা ঝোপের সাগরে অভিযাত্রীদের জন্য চিহ্ন হিসেবে কাজ করবে। ঠিক করেছি পূবে রওনা হব। কিন্তু চুনা পাথরের চাপড়া দেখে মনের ভিতর থেকে হঠাৎ তাগিদ পেলাম। মনে হলো যেন মাথার উপর থেকে একটা কণ্ঠস্বর বলে দিল, আর কোনো পথে নয়, ওই চুনা পাথরের টিলার দিকে পা চালাও। সন্দেহ নেই, এমন মনে হওয়ার কারণ সীমাহীন ক্লান্তি ও মানসিক চাপ। তবে তাগিদটা সত্যি এলো জোরালোভাবে। মনের মাঝে যুক্তি সাজিয়ে আর নিজের সঙ্গে যুদ্ধ করলাম না। পরদিন সকালে উত্তর পশ্চিমে রওনা হলাম, ওই চুনা পাথরের চাপড়ার দিকে। প্রথমবারের মতো সরাসরি সামনে না বেড়ে কোনাকুনিভাবে চলেছি। উদ্বেগে, উৎকণ্ঠায় বা ড্রিঙ্ক ছেড়ে দেয়ায় চড়া মেজাজ হয়েছে রবার্টসনের। কর্কশ সুরে প্রশ্ন করল, অন্যদিকে চলেছি কেন? তাকে বললাম, দেখুন ক্যাপ্টেন, আমরা যদি সাগরে থাকতাম আর আপনি কোনো সিদ্ধান্ত নিতেন, সেক্ষেত্রে এ ধরনের কোনো প্রশ্ন তুলতাম না।
আর প্রশ্ন যদি করেও বসতাম আশা করতাম না জবাব দেবেন। আপনার নিজ ইচ্ছায় এ দলের নেতৃত্ব নিয়েছি, কাজেই আশা করব বিনা প্রশ্নে আমার কথা মতো চলবেন। বেশ, বলল ক্যাপ্টেন। মনে হয় এদিকের ম্যাপ দেখেছেন। অবশ্য সত্যি যদি কোনো ম্যাপ থেকে থাকে এই নরকের। আর শৃঙ্খলা সবসময় শৃঙ্খলায়, তা মানতে হয়। এগিয়ে চলুন, আমার কথায় কিছু মনে রাখবেন না। অন্যরা বিনা দ্বিধায় মেনে নিল আমার সিদ্ধান্ত। সবার অবস্থা এত খারাপ, কোন দিকে চলেছে তা নিয়ে মাথা ঘামানোর সাধ্য নেই। তাছাড়া আমার নেতৃত্বে তাদের আস্থা আছে। নিশ্চয় বাসের ওদিকে যাবার কারণ আছে, অনিশ্চিত স্বরে বলল হ্যান্স। মানুষ খেকোদের পায়ের ছাপ গেছে পূবে, সূর্য ওঠার দিকে। তাহলে আবার এদিকে ফিরবে কেন, বুঝলাম না। কোনো যুক্তি নেই, তবু ভাবগাম্ভীর্যের সঙ্গে বললাম, কারণ আছে বলে চলেছি। এক চোখে টলটলে অশ্রু নিয়ে আমার দিকে চাইল হ্যান্স। মনে হলো ব্যাখ্যা আশা করছে। রাগী চেহারা করে জবাব দেয়া এড়িয়ে গেলাম। আমার মনে হয় ভুল দিকে চলেছি, তবে বোধ হয় ওদিকে পায়ের ছাপ খুঁজতে যাওয়ার কারণ আছে, নইলে আমাদের নিয়ে যাবেন কেন বাস? আবার বলল হ্যান্স। কারণগুলো বাসের মনের এত গভীরে খুঁড়ে তুলে এনে বলতে পারছেন না, আর সেজন্য বুঝছি না ওসব কারণ কি। যাই হোক, বাসের বুকে তো ঝুলছে জাদুর মাদুলি। ওটা হয়তো ওদিকে যাওয়ার কারণ। গ্রাম থেকে আসা ওই লোকগুলো বলেছে আর হাঁটবে না, পড়ে গিয়ে মরতে চায়। আমসলোপোগাস ওর কুঠার হাতে এইমাত্র বলেছে খুশি মনে তাদের ইচ্ছা পূরণ করবে। ওই দেখুন, গ্রামের লোকগুলো তাড়াহুড়ো করে আসছে। তাহলে দেখছি ওরা বাঁচতে চায়। রওনা হয়ে গেলাম সেই সাদা পাথরগুলোর দিকে। ওটার কথা কাউকে বলিনি, খেয়াল করেনি কেউ। পরদিন দুপুরের পর পৌঁছালাম। যা ভেবেছি তাই, সত্যি চুনাপাথরের বড় স্তূপ। ওখানে পৌঁছাতে গিয়ে হতক্লান্ত হয়ে পড়লাম। খাবার শেষ, সবাই মানসিকভাবে ভেঙে পড়েছে। বিস্তৃত এই উপত্যকার প্রান্তে চুনাপাথরের স্তূপটা কাউকে উৎসাহিত করল না। মনে হলো সামনের উপত্যকা পেরোলে এমন উপত্যকা আরও পড়বে। রাগে আড়ষ্ট হয়ে বিড়বিড় করে একনাগাড়ে দাড়িগুলোকে কি যেন বলছে ক্যাপ্টেন। ইদানিং এমনই করে সে। কুঠারে ভর দিয়ে আকাশের দিকে সমালোচকের দৃষ্টি ফেলল আমসলোপোগাস। মাঝে মাঝে একই দৃষ্টিতে দেখল গ্রামবাসীদের। তার বিশ্লেষণী দৃষ্টির সামনে কুঁকড়ে গেল নিরীহ লোকগুলো। জুলোরা ছড়িয়ে বসে যৎসামান্য যা নচ্ছি আছে তাই ভাগাভাগি করে নিল। জাদুকর গোরকো ব্যস্ত হয়ে পড়ল তার হাড়গোড় নিয়ে। আত্মাদের কাছে জানতে চাইল কালকে কোনো শিকার পাবে কিনা। মনে হলো তার আত্মারা জবাবে দ্বিধাগ্রস্ত হলো। মোট কথা চারপাশে বিরাজ করল বিষণ্ণ পরিবেশ। থমথমে কালচে ধূসর আকাশ দেখে মনে হলো বৃষ্টি হবে। একে একে আমাদের সবগুলো অসুবিধার কথা তুলে ধরল হ্যান্স। বলল যদি ওর কথা মতো চলতাম, নরখাদকদের দেখা না মিললেও, বিষাদ চোখকে উদ্ধার করতে না পারলেও আমাদের অবস্থা এখনকার চেয়ে ভালো থাকতো। হ্যান্স আরও জানালো সে নিশ্চিত যে উপত্যকা ধরে যেতে বলেছে সেখানে শিকারের অভাব ছিল না। ওই উপত্যকার মুখে প্রচুর জানোয়ারের পদচিহ্ন দেখেছে সে। জানতে চাইলাম তাহলে তখন বলনি কেন? জবাব না দিয়ে ভুট্টার আটির খালি পাইপে টান দিল হ্যান্স। এর অর্থ তামাক চাইছে। হ্যান্সের নীরবতা স্পষ্ট বলে দিল, যদিও আমাকে বিশ্বাস করে তবুও কী কারণে এদিকে এসেছি তা মুখ থেকে শুনলে খুশি হবে। যতই পছন্দ করি মনে হলো হ্যান্সকে খুন করি। গম্ভীর চেহারা করে ওকে এড়িয়ে যেতে চাইলাম, তাতে ব্যর্থ হয়ে চাইলাম চারপাশে। স্রষ্টার কাছ থেকে নীরবে সাহায্য চাইছি। সাহায্য এলো। আঙুল তুলে উপত্যকার দূরপ্রান্ত দেখিয়ে দিলাম। আকাশের গায়ে এঁকে বেঁকে উঠেছে কিছু ধোঁয়ার সরু রেখা। ওই যে আমার কারণ।
বললাম শীতল স্বরে। হ্যাঁ, তুমি হয়তো দেখতে পেয়েছ, গত কদিনের সতর্কতা ভুলেছে আমা হ্যাগার নরখাদকরা। এই প্রথম আগুন জ্বেলেছে, কারণটা হয়তো জানতে চাইবে তুমি। তার কারণ, কিছুদিন আগে ইচ্ছে করে ওদের পায়ের ছাপ হারিয়ে ফেলার ভান করেছি। ওরা জানতো আমরা ধাওয়া করছি, কিন্তু পরে আমাদের না দেখে ধরে নিয়েছে হারিয়ে ফেলেছি ওদের। আর তাই দরকার মনে করছে না সাবধান থাকার। আর সে কারণে আগুন জ্বেলে নিজেদের অবস্থান ফাঁস করে দিয়েছে। বুঝলে এবার এদিকে আসার কারণ? হ্যান্স। মনে হলো চতুর হ্যান্স বিশ্বাস করলো না। কথা শুনে ওর ছোট ছোট চোখ দুটো চেয়ে রইল আমার চোখে। একটু পর মনে হলো ওগুলো কোটর থেকে খসে পড়বে। প্রশংসা করতে গিয়ে টিটকারি প্রকাশ করলো আফ্রিকার সব আদিবাসীর মতো। প্রশংসার সুরে বলল, হ্যান্স, জিকালির জাদুর মাদুলি কি ক্ষমতা যে বাসকে বলে দিয়েছে কি করতে হবে। সন্দেহ নেই যে জাদুর মাদুলি ঠিকই বলেছে। সত্যি ওখানে আস্তানা গেড়েছে মানুষকে করা, অথচ ওরা তো চারপাশের 100 মাইলের যে কোনোখানে থাকতে পারত। রাখো তোমার জাদুর মাদুলি, খুব নিচু স্বরে নিজেকে শুনিয়ে বললাম। মুখে বললাম, যাও হ্যান্স, আমসলোপোগাসকে গিয়ে বলো মাকুমাজান বা জাদুর মাদুলি বলেছে আমরা এখনই রওনা হব। আর এই যে তামাক নাও। ছো মেরে তামাক নিয়ে চলে গেল হ্যান্স। আমি গেলাম ক্যাপ্টেন রবার্টসনের সঙ্গে কথা বলতে। 1 ঘন্টা পর উপত্যকার মাঝ দিয়ে চলল অভিযাত্রী দল। সন্ধ্যার আকাশে দেখা সেই ধোঁয়াগুলোর দিকে চলেছি। মাঝরাতে পৌঁছে গেলাম জায়গাটার কাছাকাছি। চাঁদ নেই, বোঝা গেল না আমরা নরখাদকদের আস্তানা থেকে কত দূরে বা কাছে। রাতের আকাশে ধোঁয়া দেখব না। মনে প্রশ্ন জাগলো, এবার কি?